আমার আজকের আলোচনা আপনি যেটিকে দিয়ে সূচনা করেছিলেন সেখান থেকে মনে হয় আমার কেন যেন মনে হলো হঠাৎ করে মনে হলো যে আমরা যখন মাধ্যমিকের ছাত্র তখন শুনেছিলাম যে গরু রচনা লিখতে গিয়ে আমরা নদীতে চলে গেছি, নদী রচনা লিখছিলাম। তো সেরকম একটি জায়গায় মনে হয় আমরা চলে এসেছিলাম। তেল চাল সবই আছে, কিন্তু আমি এখন সেই আপনি আবার ঘুরে ফিরে সেই গরু রচনায় এসেছেন আমার মনে হচ্ছে। তা আপনি যেটি বলছিলেন যে বাজার ব্যবস্থাপনা বা মনিটরিং এর কথা যেটি বলছিলেন, দেখেন দ্রব্যমূল্য যদি কমাতে হয়, যেগুলো আমার হোম গ্রোন প্রোডাক্ট, সেগুলো যদি কমাতে হয় সবার আগে নজর দিতে হবে কৃষকের দিকে। কৃষক যদি ভালো থাকে উৎপাদন বাড়বে, তার উৎপাদন যদি বাড়ে তাহলে আপনার পণ্যের কৃষক বারবার ওই পণ্য উৎপাদনের দিকে ঝুঁকবে এবং বেশি উৎপাদন হবে। বেশি উৎপাদন হলে সাপ্লাই চেইনে পর্যাপ্ত পণ্য থাকবে, বাজারে এটি কোনো সংকট দেখা দেবে না। এবং তথাকথিত সিন্ডিকেট যে শব্দটির ব্যবহার করা হয় এটি সর্বক্ষেত্রে একেবারেই অমূলক। আমি একজন মাঠের রিপোর্টার হিসেবে আমি বলছি, পদ পদবি যাই হোক না, অমূলক বলছেন কোন অর্থে? আমরা তো গণমাধ্যমে দেখি আপনারাই লেখেন। আমি আসছি সেই বিষয়টাতে, সেই বিষয়টাতে আসছি। সেটি হলো সর্বক্ষেত্রে অমূলক। আমি বলছি না, সর্বক্ষেত্রে অমূলক নয়, কোনো ক্ষেত্রে অমূলক। কারণ যে পণ্যগুলোর আমদানি করতে হয় না, যে পণ্যগুলোতে অনেক উৎপাদক, অনেক বিক্রেতা, সেই জায়গাগুলোতে সিন্ডিকেট হওয়ার সুযোগ নাই। সিন্ডিকেট হয় যেটি অলরেডি আলোচনায় চলে এসছে। আপনি ভোজ্য তেল, আপনি চাল, আপনি চিনি, এই যে পণ্যগুলো, এইগুলোতে আপনার সিন্ডিকেট হওয়ার পসিবিলিটি কেন এবং হয়, সেটির কারণটা হলো আমাদের যে আমরা সো কল্ড কর্পোরেট বাণিজ্যে যে প্রবেশ করেছি, এই কর্পোরেট বাণিজ্যের নামে যারা বিগত পতিত সরকারকে, যে সমস্ত কর্পোরেট ব্যবসায়ীরা মৃত্যুর পরেও শেখ হাসিনার সাথে থাকতে চেয়েছিলেন, তারা এই বড় অঙ্গীকার ব্যক্ত করেছিলেন, শয়নে স্বপ্নে নয়নে সবসময় তার সাথে থাকবেন, তারা এই যে পণ্যগুলো আনেন এবং বাল্ক, এটি খুব বড় মাপের আনতে হয়, এনে তারপর তারা সেই মজুদদারি করে বা কারসাজি করে। তাহলে চালের প্রসঙ্গ, মাহমুদ ভাই চালের প্রসঙ্গটা বলুন। চালের কোনো ঘাটতি আছে? চালের আমি যে কথাটি সেখানে আসছি, চালের একটি কারণ হলো উৎপাদন কম হয়েছে। দ্বিতীয় কথাটি হলো যেটি বলে কৃষকের কাছে চাল থাকে না, একেবারেই সত্য, কৃষকের কাছে চাল থাকে না। যখন ধান ওঠে তখন কৃষকের কাছে যতক্ষণ পর্যন্ত ধান থাকে তখন কৃষক দাম পায় না। যখন কৃষকের কাছ থেকে ধানটা চলে আসে মাঝখানে দ্বিতীয় বা তৃতীয় পক্ষের কাছে, তখন থেকে ধানের দাম বাড়তে থাকে। এবং ধানের দামটা এবং এই ধানটা কারা নিয়ন্ত্রণ করে? কর্পোরেট ওয়ার্ল্ডে যারা প্রবেশ করেছে আমাদের, তারা এই মিল মালিক, যারা বড় মিল মালিক এখন তারা, এবং আপনি দেখবেন বড় মিল যেগুলো ছিল সেগুলো কর্পোরেট আলারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, নিয়ে এখন বাজারে গেলে বস্তায়, সাধারণ বস্তায় চাল আপনি খুব কম পাবেন, সব প্যাকেটজাত চাল। তো এই প্যাকেটজাত চাল করে এই কর্পোরেট ব্যবসায়ীরা এই চালের বাজারটা মূলত নিয়ন্ত্রণ করছে কর্পোরেট ব্যবসায়ীরা। কারণ সরকারের পক্ষ থেকে দেখেন 3 দফায় এই অন্তর্বর্তীকালীন সরকার এসে 3টি স্তরে আপনার চালের দাম কমিয়েছে। আমদানি শুল্ক 25% ছিল, সেটিকে 15% নামিয়েছে। নিয়ন্ত্রণমূলক শুল্ক 25% থেকে 5% এনেছে, এবং যেটা আগাম শুল্ক, অগ্রিম ট্যাক্স আমরা যেটাকে বলি, সেটি 5% ছিল, যেটা পুরোটা তুলে নিয়েছে। কিন্তু তাহলে ফলাফলটা দাঁড়ালো, আমরা তো এরকম চালের আমদানি ব্যাপক হওয়ার কথা, তাহলে চালের আমদানি ব্যাপক হবে, সরকার এই জন্যই এই কাজগুলো করেছে, বাজারে যাতে সারপ্লাস থাকে, সাপ্লাইটা সারপ্লাস থাকে। সেই আমদানি কি হয়েছে না? তাহলে সুলতান ভাই এই প্রশ্নটা আমি আপনাকে করতে পারি কিনা, আমি একটু আমার জানার জন্য, আমি তো একজন ভোক্তা বা নাগরিক, তাহলে কি সরকার এই প্রশ্নে পেরে উঠছে না? না, সরকার পেরে উঠছে না, যে কথাটি অলরেডি আসছে। কারণ গত 15 বছর যে ফ্যাসিস্ট সরকার আপনারা যেটাকে বলছেন বা আমরা বলছি, সেই ফ্যাসিস্ট সরকারের আমলে এই যে যারা এই বাজারকে মনিটরিং এর কথা আপনি বলছিলেন, বাজার মনিটরিং করে কারা? বাজার মনিটরিং সাথে কারা জড়িত? আমলাতন্ত্র জড়িত, মাঠ প্রশাসন জড়িত। মাঠ প্রশাসন কাদের দ্বারা পরিচালিত? এই যে আমলাতন্ত্র, যারা গত 15 বছরের সরকারকে নানানভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছে, নানান সুযোগ সুবিধা, গাড়ি, মোবাইল বিল, ট্যাক্স ফ্রি গাড়ি, প্লট, ফ্ল্যাট, এগুলো নিয়ে যারা দিয়েছে, তারা কত % চেঞ্জ হয়েছে? এধার কা মাল উধার, উধার কা মাল এধার, এই তো হয়েছে।
হয়ে কি করেছে? এই সরকারকে যে কথাটা আমি বারবার বলছি, সরকারের যে আন্তরিকতা, সরকারের মানুষের প্রতি যে দায়বদ্ধতা বা তাদেরকে যে ভালো রাখবার যে প্রচেষ্টা, সেটি সরকারের প্রচেষ্টাটি গিয়ে সঠিক জায়গায় সঠিকভাবে কাজ করছে না। যদি কাজ করত তাহলে সরকারের পক্ষ থেকে আমি যে বললাম, সরকারের হাতে দ্রব্যমূল্য, চালের কথা বলেন, তেলের কথা বলেন, চালে যখন দাম কমালো, শুল্ক প্রত্যাহার করলো, তখন প্রতি কেজি চালে 15 টাকা দাম কমার কথা, প্রতি লিটার তেলে 14 টাকা কমার কথা, উল্টো প্রতি লিটার তেল 14 টাকা বাড়লো, 75 টাকা হলো, 75 টাকা 18 টাকা প্রপোজাল করলো, ট্যারিফ কমিশন সেখানটাতে 14 টাকা বাড়িয়ে দিল। তো এই যে জায়গাটা, এই জায়গাগুলোতে সরকার, আমি মনে হয় যে আমলাতন্ত্রকে, জনগণকে সুবিধা দিতে, যাদেরকে দিয়ে এই সুবিধাটা ইমপ্লিমেন্ট করবে, সেই ইমপ্লিমেন্ট পর্যায়ে বড় ধরনের ঘাটতি আছে। এবং এই সেই ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে যে মাহমুদ ভাই ঘাটতি দেখছেন, এই জায়গাতে আপনার আলোচনা শুনতে শুনতে আমার একটু মনে হচ্ছিল যে এই প্রশ্নটা আপনার কাছে একটু রাখি, নিশ্চয়ই আপনি অন্যভাবে নেবেন না। সেটি হচ্ছে যে বাংলাদেশে রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে, বিগত সরকারের মন্ত্রীরা যে ভাষায় কিংবা যে প্রক্রিয়ায় কথা বলেছেন, এখন কোনো কোনো উপদেষ্টার বক্তব্য প্রায় একই রকম। তো আমাদের এখানে হলো যে আমরা তো এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তার উপদেষ্টাদের কাছ থেকে সাধারণ মানুষের প্রত্যাশাটা ছিল এরকম, তারা সোজাসুজি কথা বলবেন, যে যাদের কারণে পারছেন না নামগুলো বলবেন, যে এদের কারণে কাজ করা সম্ভব হচ্ছে না, এই পরিস্থিতি। তারাও কিন্তু ঘুরে ফিরে সেই পুরাতন সেই ফর্মুলা অবলম্বন করছে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে অবস্থাটা কি এরকম কিনা, যে কেউ ক্ষমতায় গেলে সে পাল্টে যায়, ব্যাপারটা এরকম না? সে পাল্টে যায়, স্বেচ্ছায় পাল্টে যায়, আমি সেটি বলবো না। আপনি যেটি বলেছেন কিছু মনে করবেন না, মনে করবার কোনো সুযোগ নাই। আপনিও যে আপনি মনে করতে পারেন যে আপনাকে বারবার এত না, কোনো সমস্যা নাই, আপনি প্রশ্ন করবেন, সেটি স্বাভাবিক। যেটা বলছেন পাল্টে যায় কিনা, স্বেচ্ছায় পাল্টে না, বাধ্য হয়ে পাল্টে। কেমনে পাল্টে? যখন একজন আমলা নিচের থেকে একটি ফাইল যখন উপরে ওঠে, প্রপোজাল থাকে, জনগণের, মানুষের উদ্যোগটা নেওয়া হয়, কিন্তু যে মানুষের প্রত্যাশা, মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে দুর্ভোগ, সেটি লাঘব করবার জন্য ইনিশিয়েট করে একবারে সরকারের এখনকার বর্তমান সরকারের শীর্ষ পর্যায়ে সেটিকে ইনিশিয়েট করে। এবং সেই ইনিশিয়েটটি যখন করা হয়, সেটি টেবিল থেকে ঘুরতে 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 এমন একটি জায়গায় এসে, সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে, তখন নোটগুলো এমনভাবে আসে, তখন আর সেটি ইফেক্টিভ, ফাইলের কালার চেঞ্জ হয়ে যায়, যে কারণে সরকারের, আমি একেবারেই বলবো না যে সরকারের ভিতরে কোনো ঘাটতি নাই। সরকারের যিনি বাণিজ্য উপদেষ্টা, একটি প্রসঙ্গ চলে এসছে, আমি যে বাণিজ্যগুলো করি, আমি যে ব্যবসাগুলোর সাথে সম্পৃক্ত, সেই উপদেষ্টাকে সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো দেয়া হলো। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তো সেই জায়গাটাতে আপনি কাকে, বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবেটাকে? এই মানুষের দুর্ভোগ লাঘবটা কে করবে? এখন যাকে দায়িত্ব দিয়েছেন, যিনি বলছিলেন যে ট্রান্সশিপমেন্টের ব্যাপারে যখন বললেন, তখন বললেন একরকম কথা, যে আমাদের কোনো সমস্যা হবে না, পরের দিন আপনি বলছেন আমাদের 2000 কোটি টাকার ক্ষতি হয়ে যাবে। তো তাহলে হলোটা কি? এই যে সবিরোধী, এটি হলো বর্তমান সরকারের মধ্যে কিছু কতিপয় উপদেষ্টা, কতিপয় শব্দটি যদিও খুব সুখকর শব্দ নয়, তারপরও বলছি যে কতিপয় উপদেষ্টা সরকারকে, সরকারের যে ইচ্ছা, সদিচ্ছার যে কতিপয় উপদেষ্টা সূক্ষ্ম ভুল করছেন, স্থূল ভুল করছেন, আপনারা যেটা বলেন।